আসসালামু আলাইকুম। মেরিন অক্সিলারি সিস্টেম এবং হাইড্রোলিক মেশিনারি এই কোর্সের ক্লাস ক্লাস লেকচার ষষ্ঠ শুরু করছি। মেরিন টেকনোলজি সেমিস্টার ষষ্ঠ। উপস্থাপনা আছে আমি এম শাখাব হোসাইন, ইনস্ট্রাক্টর মেরিন ডিজেল, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ। আজকের আলোচ্য বিষয়গুলি কোর্সের সিলেবাস আমরা প্রথমে একটু দেখে নিব, তারপর পাম্প এবং পাম্প সিস্টেমের সিলেবাস দেখে নিব এবং পূর্বে যে পাঠ্যসমূহ ছিল সেগুলো আমরা দেখে নিব এরপর। এবং আজকে আমরা মূলত পড়ব বিভিন্ন প্রকার ভালভ। সিলেবাসে আমরা বর্তমানে রয়েছে কনসেপ্ট অফ এ পাম্প অফ এ শিপ অ্যান্ড অফ পাম্পিং সিস্টেম অফ এ শিপ, অর্থাৎ শিপের পাম্পিং সিস্টেম সম্বন্ধে আজকে আমরা সিলেবাসের এই পর্যায়ে রয়েছে। পাম্পিং সিস্টেমের সিলেবাসের ভিতরে আমরা এখন যে ভালভসমূহ আজকে পড়ব সেটা মূলত হচ্ছে ফিটিং অফ এ পাম্পিং সিস্টেম এর একটি অংশ হিসেবে আমরা পড়ছি। এবং 1.7-এ আমরা দেখছি যে মেইন ফাংশন অফ এ কক, গ্লোব ভালভ, বাটারফ্লাই ভালভ, নন রিটার্ন ভালভ, গেট ভালভ, রিলিফ ভালভ এবং কুইক ক্লোজিং ভালভ এগুলো রয়েছে। সুতরাং এরও কিছু অংশ এটা কভার করবে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ভেরিয়াস ভালভস, বিভিন্ন প্রকার ভালভসমূহ। প্রথমে আমরা জানবো যে ভালভ কাকে বলে। এ ভালভ ইজ এ মেকানিক্যাল ডিভাইস। এটি একটি মেকানিক্যাল ডিভাইস যেটা মূলত ফ্লুইডের ফ্লোকে কন্ট্রোল করে এবং প্রেশারকে কন্ট্রোল করে। অর্থাৎ একটা ফ্লুইডের ফ্লো রেট এবং প্রেশার এই দুটোকে সে নিয়ন্ত্রণ করে কোন একটি প্রসেসের ভিতরে। তাহলে ভালভের কাজগুলো কি কি? এই ফ্লো রেট এবং প্রেশার সে মূলত এই চারটি উপায়ে কন্ট্রোল করে। প্রথম কাজটি হচ্ছে স্টপিং এবং স্টার্টিং ফ্লুইড ফ্লো, প্রবাহকে থামানো এবং শুরু করা। এরপর 2 নাম্বারটি হচ্ছে থ্রোটলিং দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড ফ্লো বা ভেরিং দ্য ফ্লুইড ফ্লো, অর্থাৎ আমরা হচ্ছে যে প্রবাহ যাচ্ছে সেটাকে আমরা কম বেশি করব কিভাবে? থ্রোটলিংয়ের মাধ্যমে, অর্থাৎ অল্প অথবা বেশি খুলে আমরা হচ্ছে যে কি করব, ওই ভালভটাকে আমরা যদি আংশিক খুলে দিই 10%, 40%, 50% এভাবে আংশিক খোলার মাধ্যমে আমরা প্রবাহকে কন্ট্রোল করব। এভাবে আংশিক খোলার মাধ্যমে কন্ট্রোল করাকে বলা হচ্ছে থ্রোটলিং। 3 নাম্বার হচ্ছে কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ ফ্লুইড ফ্লো, তরল প্রবাহের দিক নিয়ন্ত্রণ করা। কিছু ভালভ আছে যারা হচ্ছে যে দিক নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ সে কি করে, রুটটাকে চেঞ্জ করে দিতে পারে। 4 নাম্বার হচ্ছে ডাউন স্ট্রিম সিস্টেম, অর্থাৎ ওই ভালভের পরে যেই প্রবাহটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম, সেটাকে সে নিয়ন্ত্রণ করছে এবং তার প্রেশারটাকে নিয়ন্ত্রণ করছে। ডাউন স্ট্রিম সিস্টেমের চাপ নিয়ন্ত্রণ করছে। 5 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত চাপ থেকে মুক্তি, রিলিভিং কম্পোনেন্ট অর পাইপিং ওভার প্রেশার, অর্থাৎ পাইপের ভিতরে অথবা এই পাইপের ভিতরে যদি কোনো কম্পোনেন্টস থাকে, পাম্প বা কোনো ভালভ বা অন্য কিছু, তাহলে অন্য আরেকটা ভালভের মাধ্যমে সেই প্রেশারটাকে রিলিফ করা যায়। টাইপস অফ ভালভস, এখানে আমরা কিছু ভালভের টাইপগুলো দেখব। 1 নম্বরেই আছে গেট ভালভ, তারপর গ্লোব ভালভ, 3 নম্বরে আছে প্লাগ ভালভ, ডায়াফ্রাম ভালভ, বল ভালভ, তারপর বাটারফ্লাই ভালভ। বাটারফ্লাই ভালভটা দেখতে খানিকটা প্রজাপতির মতো, সেজন্য নাম রাখা হয়েছে বাটারফ্লাই ভালভ। বল ভালভের ভিতরে একটা বল আকৃতির যেই জিনিসটা প্রবাহকে বাধা দিবে, যা তার আকৃতি একটা বলের মতো, সেজন্য ওটার নাম বল ভালভ। তারপর 7-এ আছে নিডল ভালভ, 8-এ চেক ভালভ। চেক ভালভের আরেকটা নাম হচ্ছে নন রিটার্ন ভালভ। 9 নম্বরে আছে প্রেশার রিলিফ ভালভ এবং 10-এ হচ্ছে কন্ট্রোল ভালভ। প্রথমে আমরা আলোচনা করব গেট ভালভ নিয়ে। একটি গেট ভালভের ছবি দেখা যাচ্ছে, এর উপরে একটা হ্যান্ড হুইল আছে, অর্থাৎ এই অংশটা হচ্ছে হ্যান্ড হুইল। হ্যান্ড হুইলের নিচে আছে স্টেম, লম্বা যে অংশটা সেটা হচ্ছে স্টেম। স্টেম শব্দের অর্থ কাণ্ড। এখানে গাছের কাণ্ডর মতোই, মানে মূল গঠনটাকে স্টেম বলা হচ্ছে। স্টেমের সাথে, স্টেমের একেবারে নিচে হচ্ছে আমাদের কি দেখাচ্ছে, একটা সিট দেওয়া আছে। যে অংশটুকু সেটাকে বলা হচ্ছে সিট রিং। এই সিটটার এখানে শেপটা হচ্ছে ওয়েজ শেপ, অর্থাৎ ত্রিভুজাকৃতি। এটা ওয়েজ শেপও হতে পারে, প্যারালাল শেপও হতে পারে, অর্থাৎ ত্রিভুজাকৃতি অথবা সোজা নেমে আসবে, এরকমও হতে পারে। তাহলে এই স্টেমের চারপাশে ভালভের হচ্ছে যে এখানে প্রবাহ নিয়ন্ত্রণ হবে মূলত নিচ দিয়ে, অর্থাৎ ভালভের এই পাশ থেকে প্রবাহ ঢুকবে আর এখান দিয়ে বেরিয়ে যাবে।
গেট ভালভ হচ্ছে একটি লিনিয়ার মোশন ভালভ, যার কাজ হচ্ছে শুধুমাত্র স্টার্ট এবং স্টপ ফ্লুইড ফ্লো, অর্থাৎ ফ্লুইডের যে প্রবাহের যে আহ, প্রবাহী পদার্থ, ফ্লুইড মানে আমরা জানি তরল বা গ্যাস, তরল বা গ্যাসের যে প্রবাহ সেটাকে শুরু করবে অথবা বন্ধ করে দিবে। এটা ইট ডাজন্ট রেগুলেট অর থ্রোটল, এটা প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে না বা আংশিকভাবে বন্ধ খোলা করতে পারে না। যদি গেট ভালভ দিয়ে কেউ আংশিকভাবে খোলা বা বন্ধ করে, অল্প কিছু সময় পর বা কিছুদিন পরে দেখা যায় যে গেট ভালভটা নষ্ট হয়ে যায় বা শাস্টের কারণে ভেঙে পড়ে। এই গেট নামটা এসেছে তার, সে মূলত একটা দরজার মতো কাজ করে, সেজন্য এর নাম গেট। এর অ্যাপিয়ারেন্সের কারণে এই, অর্থাৎ হচ্ছে ফ্লো স্ট্রিম, প্রবাহের যেই ধারা, সেই ধারার ভিতরে সে একটা গেটের ভূমিকা পালন করে, সেজন্য এর নাম হচ্ছে গেট ভালভ। গেট ভালভের ভিতরে গেট ভালভের যে ডিস্ক আছে, সেই ডিস্কটা ফ্লো স্ট্রিম থেকে পুরোপুরি সরে যায়, সরে ফেলতে হয় যখন আমরা এটা খুলে দিব। তো যখন ভালভটা খুলে ফেলা হয় তখন সেই প্রবাহের ভিতরে কোনো ধরনের প্রতিরোধ থাকে না। সুতরাং গেট ভালভ যদি ব্যবহার করা হয় ফ্লোতে, তাহলে প্রবাহের কোনো ধরনের প্রেশার ড্রপ হয় না। এর গঠনটার কারণেই জিনিসটা এমন যে গেট ভালভের ভিতর দিয়ে যখন কোনো প্রবাহ যায়, তখন ভালভের গেট যদি খুলে দেওয়া হয়, তাহলে সে পাইপ দিয়ে যেভাবে প্রবাহটা যাচ্ছিল ঠিক সেতে পারবে, কোনো ধরনের প্রেশার ড্রপ হয় না, কারণ এর ভিতরে বিন্দুমাত্র বাধা থাকে না। কিন্তু এর যদি গ্লোব ভালভ হয় বা অন্য কোনো ভালভ হয়, দেখা যাচ্ছে কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হয়। যখন ভালভটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে, তখন এই গেট ভালভের হচ্ছে পুরোপুরি সেকে সিল করে দেয়, অর্থাৎ বিন্দুমাত্র পরিমাণ ফ্লো এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে না। সুতরাং গেট ভালভ ব্যবহার করা হলে ভেরি লিটল অর নো লিকেজ অকার্স, অর্থাৎ লিকেজের পরিমাণ খুবই অল্প থাকে বা একেবারে থাকে না, একেবারেই থাকে না যখন গেট ভালভটা বন্ধ করে দেওয়া হয়। এবং গেট ভালভের বৈশিষ্ট্যটাই হচ্ছে যখন ডিস্কটা বন্ধ করে দেওয়া হয়, তো গেট ভালভের ডিস্ক এবং সিল এটার ভিতরে 360 ডিগ্রি কন্ট্যাক্টে আসে। আমাদের ছবিটা যদি দেখি, এই যে ভিকানো ওয়েজটা, এখানে যে ত্রিভুজাকৃতি ওয়েজ, এটা যখন চলে আসবে তখন উপরের এই চারপাশে, পাইপের চারপাশে 360 ডিগ্রি কন্ট্যাক্টে চলে আসবে, যেটা বল ভালভে 180 মানে দুপাশে খোলা থাকে, দুপাশে বন্ধ থাকে, 360 বন্ধ হয় না। তাহলে গেট ভালভের অপর এই বিষয়টাই হচ্ছে 360 ডিগ্রি কন্ট্যাক্টে চলে আসে সারফেস। গেট ভালভের তাহলে কাজ কি? সে অন অফ, এটাকে তাহলে গেট ভালভ হচ্ছে মূলত অন অফ ভালভ, যেহেতু এর অন্য কোনো কাজ নেই। এটাকে আমরা রেগুলেটিং পারপাসে থ্রোটলিং পাচ্ছি না। তাহলে গেট ভালভ আমরা পানি, তেল, গ্যাস, বাষ্প এবং অন্যান্য ফ্লুইডের জন্য ব্যবহার করা যাবে, নির্ভর করছে গেট ভালভটা কি দিয়ে তৈরি। তো গেট ভালভের কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে যে গেট ভালভ যদি আমরা থ্রোটলিং কাজে ব্যবহার করতে চাই বা আংশিকভাবে খোলা রাখি, তাহলে তার ভিতর দিয়ে যে প্রবাহ হবে, সে প্রবাহের কারণে ভাইব্রেট করবে, কম্পন তৈরি হবে। সুতরাং আংশিকভাবে খোলা রেখে গেট ভালভ চালানো যাবে না, গেট ভালভকে ব্যবহার করা যাবে না। পুরোপুরি বন্ধ করে দিতে হবে অথবা পুরোপুরি খুলে দিতে হবে। যদি এমনটা করা হয়, তাহলে উচ্চ যে প্রবাহ বেগ, এই প্রবাহের কারণে কি হবে, যে ধীরে ধীরে এটা কম্পনের কারণে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হবে এবং ওই ডিস্ক এবং সিট, গেট ভালভের ভিতরে যে ডিস্কটা এসে ভিতরে প্রবাহ বন্ধ করে দিচ্ছে এবং গেট ভালভের যে মূল গঠন সিট, এগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং একসময় লিকেজ হওয়া শুরু করবে। তো এখানে এই কথাগুলি এখানে বলা হয়েছে। তাহলে গেট ভালভের আমরা পাইপলাইনে খুব বেশি পরিমাণে ব্যবহার রয়েছে। আমরা আমাদের বাসাবাড়ির ছাদে
যেই ভাল্বগুলো দেখি, পাইপের ভাল্বগুলো বাসাবাড়ির ছাদে যেগুলো প্রতিটি ফ্ল্যাটে চলে যায়, বন্ধ করার জন্য যে ভাল্বগুলো ব্যবহার করা হয় ওগুলো মূলত একটা ছোট ছোট গেট ভাল্ব। তো এর যে অসুবিধাগুলো আছে সেটা কি, এটাকে থ্রোটলিংয়ের কাজে ব্যবহার করা যাবে না, বা আংশিক বন্ধ বা আংশিক খোলা রাখা যাবে না। তারপরে আংশিক খোলা অবস্থায় সেটা ভাইব্রেশন হয়, সুতরাং পাইপলাইন এবং ভাল্ব এবং অন্যান্য অংশের ক্ষতি করতে পারে। আর তারপর হচ্ছে যে এই গেট ভাল্ব হচ্ছে বন্ধ থাকা অবস্থাতেও দেখা যাচ্ছে যে সে কী করতে পারে, মানে দ্রুত ক্ষয় হয়, অন্যান্য ভাল্বের তুলনায় তার ক্ষয় প্রবণতা বেশি। এবং এই গেট ভাল্বকে কী করা যাচ্ছে না, মেশিনিং করে রিপেয়ার করা যায় না, খুব মানে ডিফিকাল্ট। গেট ভাল্বের টাইপসগুলো দেওয়া হচ্ছে। গেট ভালভস আর প্রাইমারি ইউজড আইসোলেশনের কাজে গেট ভালভ মূলত ব্যবহার করা হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়ার মাধ্যমে একটা পাইপের একটা অংশকে সিস্টেম থেকে মানে পানির প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া, আইসোলেট করে দেওয়া, এই জন্য এর নাম হচ্ছে আইসোলেশন ভালভ। তাহলে যে গেট ভালভের যে প্রকারভেদ আছে এর ভিতরে একটি হচ্ছে রাইজিং স্টেম গেট ভালভ। এখানে দেখা যাচ্ছে যে যে স্টেমটা আছে সেটা ভালভের মূল বডি থেকে অনেক উপরে উঠে গিয়েছে। আর আরেকটা হচ্ছে নন রাইজিং স্টেম গেট ভালভ। এটা দেখা যাচ্ছে যে স্টেমের হাইটটা কম। এটা দুই ধরনের গঠন, দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে। আর রাইজিং স্টেমের সুবিধা যে ব্যাপার অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে কি রাইজিং স্টেমের ওখানে কিছু থ্রেড কাটা থাকে, যখন এটাকে বন্ধ করা হয় থ্রেডটা নিচে নেমে আসে। নন রাইজিং স্টেমে থ্রেডটা হচ্ছে নিচে নেমে আসে, তখন পানির ফ্লোর কারণে থ্রেডটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু রাইজিং স্টেমে দেখা যাচ্ছে যে যেহেতু স্টেপ করে দেওয়া হয়েছে, সুতরাং থ্রেডটা পানির ফ্লোয়ের সাথে কন্ট্যাক্ট বা সংস্পর্শে আসে না। এটাই মূলত, এই কারণেই মূলত নন রাইজিং স্টেম গেট ভালভের থেকে মডিফাই করে রাইজিং স্টেম গেট ভালভ করা হয়েছে। আরেক ধরনের প্রকারভেদ হচ্ছে ওয়েজ গেট ভালভ, প্যারালাল সাইড ভালভ, অর্থাৎ যে পানির যে প্রবাহটা, এই প্রবাহটাকে বন্ধ করার জন্য ভালভের ভিতরে যে ডিস্কটা ব্যবহার করা হচ্ছে, শেপের কারণে দুই ধরনের নাম করা হয়েছে। যদি ত্রিভুজাকৃতি হয় তাহলে হচ্ছে ওয়েজ গেট ভালভ, যদি প্যারালাল আকৃতির হয় অর্থাৎ যেটা ওয়েজ গেট সেটা হচ্ছে ধীরে ধীরে তার আকার ছোট হয়ে আসছে, সংকুচিত হয়ে আসছে, যে প্যারালাল সেটা সোজা খাড়াভাবে নেমে গেছে। তো আকৃতি অনুযায়ী দুই ধরনের নাম। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে আমাদের গ্লোব ভালভ। গ্লোব ভালভ হচ্ছে বাইরে থেকে দেখতে অনেকটা বল ভালভের মতোই মনে হয়, কিন্তু এর কাজটা হচ্ছে না, বল ভালভের মতো না, এটা এর কাজটা অনেকটা গেট ভালভের মতোই, কিন্তু এর মূল ব্যাপার হচ্ছে এটা আংশিকভাবে খোলা রাখা বন্ধ রাখা এটা করা যেতে পারে। দেখি আমরা গ্লোব ভালভ, এটা একটা হাই প্রেশার ভালভ, অর্থাৎ গেট ভালভের মতো এটার গেট ভালভ যেরকম হাই প্রেশারে ব্যবহার করা যায় না, কিন্তু গ্লোব ভালভকে ব্যবহার করা যায়, এবং এটা একটা মডিফাইড গেট ভালভের মতো সিম্পল স্ট্রাকচার না। তাহলে গ্লোব ভালভে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবাহটা যদি এপাশ দিয়ে আসে বের হয়ে যাবে এপাশ দিয়ে, অর্থাৎ এক পাশ দিয়ে নিচে যাবে, তারপর উপরে উঠে আবার নিচে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে যাবে। তো এরও দেখতে, যা বলছিলাম যে দেখতে অনেকটা গেট ভালভের মতোই, বাইরে থেকে দেখতে কাছাকাছি আকার, কিন্তু অনেকটা মডিফাইড এবং সে হাই প্রেশারের জন্য উপযুক্ত। তো দেখতে পাচ্ছি এর মতো গেট ভালভের মতো একটা স্টেম আছে, স্টেমের উপরে তার একটা রিং আছে, এটা করার জন্য, বন্ধ করার জন্য হ্যান্ডেল আছে। এরপর ভালভের মূল বডিতে একটা সিট আছে যেখানে ভালভের ডিস্কটা বসে যাবে। ডিস্কটা এখানে দেখা যাচ্ছে একটা হেক্সাগোনাল নাটের মতো, এটাও বিভিন্ন রকম হয়। গোল ভালভ, এটা আরেক ধরনের গ্লোব ভালভ দেখতে পাচ্ছি, ওখানে হেক্সাগোনাল নাটের মতো ছিল, আর এখানটা হচ্ছে অনেকটা হাফ রাউন্ড একটা হেমিস্ফেরিক্যাল একটা শেপ। এবং ওই স্টেমটা ওখানে যেটা ছিল একটা রিং এর মতো, রিং হ্যান্ডেল, এখানে তার বদলে অ্যাকচুয়েটর ফোর্স, অর্থাৎ আমরা আলাদা অ্যাকচুয়েটর ব্যবহার করব। হাইড্রোলিক হতে পারে, বা হাইড্রোলিক নিউমেটিক হতে পারে, বা ইলেকট্রিক হতে পারে।
গ্লোব ভালভের আরেকটা ছবি। গ্লোব ভালভ বল ভালভ থেকে ডিফারেন্ট, কিন্তু ভিতরে বল শেপের প্লাগ থাকলেও, এই যে প্লাগ, এই প্লাগটা দেখতে বল শেপ, এই জন্য বলা হচ্ছে বল ভালভ থেকে ডিফারেন্ট। বল ভালভ থেকে ডিফারেন্ট এক ধরনের ভালভ, যেটা কি করা হয়, পাইপলাইনের মধ্যকার ফ্লোকে পরিচালনা করা হয়, রেগুলেট করা হয়। অর্থাৎ এই প্রেশার যখনই রেগুলেটের কথা বলা হচ্ছে, বোঝা যাচ্ছে এটা আংশিকভাবে খোলা বন্ধ করার উপায় আছে। কি কি আছে? এর একটা মুভেবল ডিস্ক টাইপ এলিমেন্ট আছে, অর্থাৎ এখানে হেক্সাগোনাল অথবা হেমিস্ফেরিক্যাল, মানে অর্ধবৃত্তাকার, অর্ধ বলের মতো অথবা হেক্সাগোনাল শেপের একটা ডিস্ক আছে। আর একটা স্টেশনারি রিং সেট আছে, যেটার ভিতরে রিং সিট আছে, যেটার ভিতরে প্লাগটা বসে যাবে, ভালভের যে প্লাগটা বা ডিস্কটা সেটা বসে যাবে। গ্লোব ভালভ নামকরণ করা হয়েছে তা বাইরে থেকে তার গোলাকৃতি বডি শেপের কারণে, অর্থাৎ পুরো বডিটা দেখতে বাইরে থেকে গোলাকৃতি, সেজন্য। আচ্ছা, এগুলো বলা হয়েছে আগে। তো গ্লোব ভালভের একটা ওপেনিং থাকবে, যেটা একটা সিট তৈরি করে, ভালভ সিট। সিটের মধ্য দিয়ে মূলত পানির প্রবাহ পরিবহন হবে, ভিতরে ঢুকে প্রথমে নিচে নেমে যাবে, তারপর উপরে উঠে আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা প্রেশার ড্রপের একটা ইস্যু থাকে কি হলেও। এই প্লাগটাকে আমরা আগে প্লাগের কথা বলেছি, ভালভ প্লাগ, এটা আরেকটা নাম বলা হচ্ছে ডিস্ক। এবং হচ্ছে এই প্লাগটা একটা স্টেমের মাধ্যমে কানেক্টেড বলা হয়েছে, এবং যেটাকে স্ক্রুর মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে ওই প্লাগটাকে উঠানামা করা যাবে, অথবা অ্যাকচুয়েটরের মাধ্যমে অথবা হ্যান্ড হুইলের মাধ্যমে উঠানো বসানো যাবে। তো সাধারণত যেটা অটোমেটেড গ্লোব ভালভ বা অ্যাকচুয়েটর যেটার সাথে কানেকশন থাকবে, সেটা স্মুথ অপারেশন করে, খুব সুন্দরভাবে অপারেশন হবে যদি সে ম্যানুয়ালি অপারেশন করার থেকে। অর্থাৎ যদি থ্রেড কাটা থাকে, তাহলে দেখা যাবে যে ওটা অতটা স্মুথলি অপারেশন করবে না। তো গ্লোব ভালভের টাইপস, প্রথম টাইপ যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে টি প্যাটার্ন গ্লোব ভালভ। অধিকাংশ গ্লোব ভালভ মূলত টি প্যাটার্ন কেন? এটা দেখতে টি শেপ, সেজন্য গেট ভালভেরও শেপটা তাই ছিল। তো এটা হচ্ছে টি প্যাটার্ন গ্লোব ভালভ। এবং এই টি প্যাটার্নে কি থাকছে, পানির ফ্লোটা এখানে যে এভাবে চলে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে শর্টার পাথ। পরবর্তী প্যাটার্নটা আমরা দেখি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল প্যাটার্ন। অ্যাঙ্গেল প্যাটার্নটা কি? অ্যাঙ্গেল প্যাটার্নটা কিন্তু টি প্যাটার্ন না, এটা অনেকটা এল আকৃতির, নিচ থেকে উঠে ডান পাশ দিয়ে চলে যাচ্ছে। এটা কনভেনশনাল না, মূলত টি প্যাটার্নটাই হচ্ছে বেশি ব্যবহৃত হয়। কিন্তু অ্যাঙ্গেল প্যাটার্ন গ্লোব ভালভ যেটা, সেটা টি প্যাটার্নের তুলনায় উন্নত ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, প্রবাহের যে বৈশিষ্ট্য, সেটা সে পারফরমেন্সটা ভালো দেখায় এবং উন্নত ক্যারেক্টারিস্টিক্স, উন্নত বৈশিষ্ট্য দেখায়। তো টি প্যাটার্নে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাম পাশ থেকে, এক পাশ থেকে ঢুকে নিচে যে আবার উপরে যাচ্ছে, তাহলে তার যে সময়টা লাগছে বা তার যে রাস্তাটা, তার তুলনায় এই অ্যাঙ্গেল প্যাটার্নের ফ্লোটা হচ্ছে নিচ থেকে উঠে উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, সুতরাং এর পাথটা হচ্ছে শর্টার। তো এই কারণে এর ক্যারেক্টারিস্টিকটা যেহেতু শর্টার পাথ, তাহলে ফ্লো কন্ট্রোলটা বেশি ইফেক্টিভ হয়। এবং ম্যানুয়াল অপারেশন, অর্থাৎ যদি অ্যাকচুয়েটর দিয়ে ব্যবহার না করে হাত দিয়ে হ্যান্ড হুইলটা ঘোরানো হয়, তাহলে দেখা যাচ্ছে এইটা অ্যাঙ্গেল প্যাটার্নের বেশি সুবিধাজনক। পরবর্তী আমরা দেখব প্লাগ ভালভ, অর্থাৎ আমরা গেট ভালভ এবং গ্লোব ভালভ দেখেছি, সেখানে ভালভ প্লাগ ছিল বা ভালভ ডিস্ক ছিল, তার বদলে এখানে সরাসরি প্লাগ শেপের একটা ব্যবহার করা হবে প্রবাহটাকে রেগুলেট করার জন্য। এটা হচ্ছে যে প্লাগ ভালভ। উপরে আমরা দেখতে পাচ্ছি, ককের মতো দেখতে পাচ্ছি। প্লাগ ভালভকে ককও বলা হয়। এবং ভিতরে যে এই ককের সাথে কি লাগানো আছে, ভিতরে হচ্ছে যে প্লাগটা লাগানো আছে, প্লাগের মতো সোজা সরাসরি প্লাগ নেমে আসছে, এবং প্লাগের হচ্ছে যে দুই পাশ বন্ধ, এক পাশ খোলা। তো প্লাগ ভালভের আচার আচরণ মূলত বল ভালভের মতোই, শুধু বলের পরিবর্তে এখানে একটা প্লাগ থাকে।
তাহলে এই প্লাগ ভালভকে যখন 90 ডিগ্রি বা কোয়ার্টার, পুরো ফুল রোটেশনের কোয়ার্টার অংশ 4/1 যখন ঘোরাবো বা 90 ডিগ্রি ঘোরাবো, তখনই সে বন্ধ থেকে খুলে যাবে বা খোলা থেকে বন্ধ হয়ে যাবে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, ক্লকওয়াইজ ঘুরাই, তখন সেটা বন্ধ হবে। যদি কাউন্টার ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ ঘুরাই, তখন সে খুলে যাবে। এটা শুধু প্লাগ ভালভের ব্যাপার না, যে কোনো ভালভেরই বা যে কোনো নাট বোল্টের, ডান হাতি নাট বোল্টের বিষয়গুলো এরকম থাকে। যদি আমরা ঘড়ির দিকে ঘুরাই ক্লকওয়াইজ, সি ফর ক্লক, সি ফর ক্লোজিং, যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে বন্ধ হয়ে যায়, যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে খুলে যায়। তাহলে এটা হচ্ছে যে প্লাগ ভালভের আকৃতি দেখা যাচ্ছে, এখানে ড্রয়িংটা দেখা যাচ্ছে, ক্রস সেকশনাল ভিউ। আর এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখা যাচ্ছে সত্যিকারের অনেকটা, সেটারও ক্রস সেকশনাল ভিউ অনেকটা। ভিতরটা দেখতে কেমন সেটা দেখা যাচ্ছে। খুবই সিম্পল, গঠনটা খুব বেশি জটিল না। সেটা হচ্ছে যে এক পাশ দিয়ে ঢুকবে, আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে। প্লাগের খোলা অংশটা পায় তাহলে প্রবাহিত হবে, যদি খোলা অংশটা না পায় তাহলে বাধাপ্রাপ্ত হবে। ঠিকই ওই প্লাগের সাথে একটা স্টেম থাকে, উপরে হ্যান্ড হুইল থাকে বা হ্যান্ডেল থাকে। হ্যান্ড হুইল থাকে না, হ্যান্ডেল থাকে, বল ভালভের মতোই। প্লাগ ভালভের ব্যবহার গ্যাস এবং লিকুইডের জন্য ব্যবহৃত হচ্ছে, পানির জন্য ব্যবহৃত হচ্ছে, খুবই গরম ফ্লোয়ের জন্য ব্যবহার হচ্ছে, টেম্পারেচার বেশি থাকলে কোনো সমস্যা নেই। স্টিমের জন্য ব্যবহৃত হওয়া যাবে, লো প্রেশার স্টিম এটার জন্য ব্যবহার করা যাবে। এবং গ্যাস এবং লিকুইড যদি করোসিভ হয়, দেখা যাচ্ছে যে এটার গঠনটাই এমন যে একটি শক্তপোক্ত ধরনের, সহজে ক্ষয়প্রাপ্ত হবে না। সুতরাং করোসিভের জন্য এটাকে ব্যবহার করা যায় প্লাগ ভালভটা। ডায়াফ্রাম ভালভ, ডায়াফ্রাম শব্দের অর্থ পর্দা। এই ভালভের পর্দার দিয়ে ব্যবহার করে ভালভের অন অফ করা হয়, সেজন্য এর নামকরণ এটা। ডায়াফ্রাম ভালভস আর থ্রোটলিং অপারেশনের জন্য খুবই সুইটেবল, অর্থাৎ রেগুলেশনের জন্য খুবই এটার উপযোগী। এবং লো প্রেশার অ্যাপ্লিকেশনে যদি প্রেশার যদি লো থাকে ফ্লোয়ের, সেগুলোকে আমরা থ্রোটলিং করার জন্য, আমাদের প্রয়োজনীয় চাপ পরিবর্তন করার জন্য ডায়াফ্রাম ভালভটা খুবই উপযোগী। এই ভালভে একটা ফ্লেক্সিবল ডায়াফ্রাম থাকে, একটা পর্দা থাকে যেটা ফ্লেক্সিবল, অর্থাৎ উঠানামা করতে পারে। যেখানে কালো জিনিসটা যেটা দেখছি এটাই হচ্ছে যে ডায়াফ্রাম। এবং এই ডায়াফ্রামের সুবিধাটা হচ্ছে কি, যেহেতু একটা ফ্লেক্সিবল পর্দা, তাহলে সে কি করে, সে হচ্ছে যে সিলটা খুব ভালো করতে পারে, অর্থাৎ লিকেজ একেবারেই হবে না যদি এটা ঠিক থাকে। এমনকি শুধু লিকুইড না, লিকুইডের মধ্যে যদি দেখা যায় যে কিছু সলিড পার্টিকেলও থাকে, তাহলেও দেখা যাচ্ছে তার সে পারফরমেন্স সেম দেখায়। সুতরাং ওটার জন্য সে উপযোগী। এরপর হচ্ছে ডায়াফ্রাম ভালভ এখানেই শেষ। উপরে হ্যান্ডেল দেখা যাচ্ছে, নিচে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, একটা স্টেম আছে ছোট করে। এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ প্রবাহের মাঝখানে ডায়াফ্রামটা নেমে আসে। যত বেশি নেমে আসতে থাকবে তত তার প্রবাহ রেগুলেশন কমতে থাকবে, মানে তত প্রবাহের পরিমাণ কমতে থাকে। এরপর হচ্ছে বল ভালভ। বল ভালভের ইন্ডাস্ট্রিতে খুব বেশি পরিমাণে ব্যবহার দেখা যায়, এবং ইয়াতেও দেখা যায়, আমাদের বাসাবাড়ির বিল্ডিংয়েও বল ভালভের ব্যবহার আছে, একেবারে যে না তা না। তাহলে বল ভালভ আছে রোটেশনাল মোশন ভালভ, অর্থাৎ রোটেট করার মাধ্যমে এটা ব্যবহার করা হয়। কি করতে ব্যবহার করা হয়, টু স্টপ এবং স্টার্ট ফ্লুইড ফ্লো, বন্ধ এবং খুলতে ব্যবহার করা হয়। প্লাগ ভালভের মতোই এর কাজ, শুধু প্লাগের জায়গায় এই যেখানে একটা বল ব্যবহার করা হয়েছে। তবে প্লাগ ভালভ যেভাবে শক্তপোক্ত, তার বডিটা যে ধরনের প্রেশার সহ্য করতে পারে, বা এর ভিতরে যে পরিমাণ করোশন সে সহ্য করতে পারে, বল ভালভ সেটা পারে না। তাহলে বল ভালভ পারফর্মস দ্য সেম ফাংশন অ্যাজ দ্য ডিস্ক ইন দ্য গ্লোভ ভালভ। গ্লোভ ভালভের মতোই পারফরমেন্স দেখাতে পারবে বল ভালভ। কারণটা হচ্ছে শুধুমাত্র এখানে ডিস্কের শেপটা চেঞ্জ। যখন ভালভের হ্যান্ডেলটাকে খুলে ফেলা হয়, তখন ভিতরে যে বলটা আছে, সে বলের যে হোল সেটা লাইনের হোলের সাথে একই সরল রেখায় থাকে। ভালভের দুই মুখের সাথে বলের ছিদ্র একই বরাবর থাকে। যখন ভালভটাকে বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ হ্যান্ডেলটা যখন ঘুরিয়ে ফেলা হয়, এই যে এটা খোলা যখন থাকবে, হ্যান্ডেলটা পানির পাইপের লাইনের সাথে থাকবে, লাইন যে বরাবর হ্যান্ডেলটাও সেই বরাবর, এবং তখন বলের যে ছিদ্র সেটাও থাকবে পানির প্রবাহের সাথে একই সরল রেখায়। যখন বন্ধ করে দেওয়া হবে, তখন হ্যান্ডেলটা থাকবে টি আকৃতিতে, পানির প্রবাহের সাথে টি আকৃতিতে থাকবে, পাইপের সাথে টি আকৃতিতে থাকবে, এবং
তখন ছিদ্রগুলো এদিক ফিরে যাবে, তখন আর ছিদ্র বরাবর পানি ছিদ্র খুঁজে পাবে না, পানি বলের গায়ের সাথে লেগে থাকবে, সুতরাং পানির প্রবাহ বন্ধ হয়ে যাবে। বল ভালভের সাথে শুধু সবসময় ম্যানুয়াল থাকে তা না, তার সাথে অ্যাকচুয়েটরও লাগানো হয়, কুইক অ্যাক্টিং অ্যাকচুয়েটর লাগিয়ে দেওয়া হয় এবং এই অ্যাকচুয়েটরটা 90 ডিগ্রি পরিমাণ ঘুরবে, তখনই প্রবাহ বন্ধ হয়ে যাবে। আর অ্যাকচুয়েটর যে সবসময় কুইক অ্যাক্টিং থাকবে তা না, প্ল্যানেটারি গিয়ার অপারেটর অ্যাকচুয়েটরও ব্যবহার করা হয়। এটার উদাহরণ হিসেবে আমরা প্ল্যানেটারি গিয়ার এখানে আমরা ছবি দিয়ে দিয়েছি। তাহলে যদি আমরা কুইক অ্যাক্টিং অ্যাকচুয়েটরের বদলে প্ল্যানেটারি গিয়ার অপারেটর ব্যবহার করি, তখন সেটা কি হয়, ছোট হ্যান্ড হুইল মানে অল্প ঘোরানোর সাথে আমরা বেশি পরিমাণে ফোর্স পাবো, বেশি পরিমাণে বল পাবো। অল্প একটু ঘোরালেই গিয়ার অপারেশনের কারণে আমরা বেশি পরিমাণের ফোর্স পাবো। বল ভালভের সুবিধাটা হচ্ছে কোনো লুব্রিকেশনের দরকার নেই এবং থ্রোটলিং সার্ভিসের জন্য গেট ভালভে যেটা ব্যবহার করা যায় না, ঠিক গ্লোভ ভালভের মতো বল ভালভেও থ্রোটলিংয়ের জন্য এটা ব্যবহার করা যায়। অর্থাৎ অল্প খুলে আমরা অল্প পরিমাণ প্রবাহ যদি আমরা এর মধ্যে দিয়ে প্রবাহিত করতে চাই, যদি 30%, তাহলে আমরা 30% বল ভালভ খুলে রাখবো। তাহলে অল্প পরিমাণে যেখানে দেখা যাচ্ছে একটু অ্যাঙ্গেল করে খোলা, এটাকে শুধু অন অফ করতে না, সে প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য আমরা বল ভালভ ব্যবহার করতে পারবো। এবং এর কিছু শেপেরও ব্যাপার আছে। দেখা যাচ্ছে যে এই যে বল ভালভটা, এটার দুপাশে ফ্লাঞ্জ সিস্টেম বল ভালভ, এবং এখানে স্ক্রু দিয়ে টাইট করে দেওয়া আছে। আর এটা হচ্ছে নাটবোর্ড সিস্টেম, স্ক্রুড এন্ড বল ভালভ, এটাকে বলা হচ্ছে স্ক্রুড এন্ড বল ভালভ, এটা হচ্ছে ফ্লাঞ্জ এন্ড বল ভালভ। অর্থাৎ বল ভালভের দুই পাশটা ফ্লাঞ্জ সিস্টেম, সেজন্য ফ্লাঞ্জ এন্ড বল ভালভ। বল ভালভের দুই পাশটা স্ক্রু সিস্টেম, সেজন্য এটা হচ্ছে স্ক্রু এন্ড বল ভালভ। এটা সুবিধাটা কি, আমরা স্ক্রু এন্ড বল ভালভগুলো পাইপের ছেদ কাটা পাইপের সাথে লাগিয়ে দিতে পারবো। আর যদি সংযোগ দিতে চাই, তাহলে আমরা পাইপের সাথে ফ্লাঞ্জ থাকবে ঝালাই করা অবস্থায়, সেই ফ্লাঞ্জের সাথে আমরা এই ফ্লাঞ্জ টাইপ বল ভালভ আমরা যুক্ত করে দেব। বল ভালভের অ্যাডভান্টেজ সুবিধাগুলো, বল ভালভের মূল সুবিধাটা হচ্ছে এর খরচ কম, এটার দামে বেশি না। তারপরে রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম, অত বেশি রক্ষণাবেক্ষণের খরচ খুব কম, দ্রুত খুলে ফেলা যায় এবং বন্ধ করে ফেলা যায়। তারপর বল ভালভ আকৃতিতে ছোট হয়, তারপরে কোনো ধরনের লুব্রিকেশনের প্রয়োজন হয় না, এবং লো টর্ক, অল্প পরিমাণ শক্তি ব্যয় করে আমরা টাইট সিল করতে পারি। অর্থাৎ নিশ্ছিদ্র করা, প্রবাহ পুরোপুরি বন্ধ করে দিতে আমরা অল্প শক্তি দিয়ে সেটা করে ফেলতে পারি, খুব বেশি জোরাজুরি করার দরকার পড়ে না। ডিসঅ্যাডভান্টেজ, দেখা যাচ্ছে যে কনভেনশনাল সাধারণত যে ভালভগুলো আমরা দেখে থাকি বা পুরনো ধরনের বল ভালভগুলো, সেগুলো অন্যান্য গ্লোভ ভালভ বা অন্যান্য যে ভালভগুলো আছে তার তুলনায় তার থ্রোটলিং করা যায়, কিন্তু থ্রোটলিং বৈশিষ্ট্যটা তুলনামূলকভাবে কম। এবং দেখা যাচ্ছে যে নিয়মিত থ্রোটলিং করা হতে হতে এক সময় বল ভালভ এখানে কি হয়, ইরোড হয়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হতে থাকে। কেন, যে ভিতরকার যদি ভেলোসিটি, পানির যে প্রবাহ, সেটা যদি খুব উচ্চ হয়, সে প্রবাহের সংঘর্ষের কারণে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। সামনের ক্লাসে আমরা স্টিম ট্র্যাপ, তারপর হচ্ছে বাটারফ্লাই ভালভ এবং অন্যান্য ভালভগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।